This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আসি সকালের প্রথম ব্রেকিং অ্যাট 7 এর প্রথম খবরে সন্দেশখালী খবরে চোখ রাখবো। সন্দেশখালী ঘটনাতে এবারে আরও চাপে রাজ্য সরকার। ইডি আধিকারিকদের উপরে হামলার ঘটনাতে এবারে আসরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়েছে অমিত শাহের দফতর। খবর পিটিআই সূত্রে। ঘটনাতে 5 দিনের মাথাতে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ইডি অফিসারদের ওপরে হামলার 5 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান কোথায় রয়েছেন তার কোনো উত্তর নেই। অমিত শাহ মন্ত্রকের রিপোর্ট তলব, রাজ্যপালের কড়াকড়ি পরখ, কোথায় ধরপাকড়? ইডি আধিকারিকদের পিটিয়ে বহাল তবিয়তে ঘুরছেন অভিযুক্তরা, কার প্রশ্রয়ে? ডিজির কড়া বার্তার পরেও কেন অধরা শেখ শাহজাহান? পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ইডির। কারো নির্দেশে নিষ্ক্রিয় রাজ্য পুলিশ, নাকি তৃণমূল বিধায়কদের দেওয়া প্রতিরোধের হুঁশিয়ারিকে ভয় পাচ্ছে পুলিশ? এখনো কেন হাত গুটিয়ে রয়েছে পুলিশ? কি আড়ালের চেষ্টা তারা করছে? ঘিরছে ইডি তৎপর কেন্দ্রীয় বাহিনীও। চাপ বাড়ালেও কেন চুপ রাজ্য পুলিশ? দিল্লিকে জিরো অ্যারেস্টের রিপোর্ট কি আদৌ নবান্ন দেবে? এই প্রশ্নগুলো ঘোরাফেরা করছে। আর ইডির অধিকর্তার সঙ্গে বৈঠকের পরই আমরা দেখলাম রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি আবারও অ্যাকশনে। মুখ্য সচিব এবং ডিজিকে তিনি তলব করেছেন। গতকাল বিকেলে রাজভবনে ইডি অধিকর্তাদের সঙ্গে তার রুদ্ধদ্বার বৈঠক হয় এবং তারপরই মুখ্য সচিব এবং ডিজিকে তলব রাজভবনের। আগে রেশন দুর্নীতি নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছেন সিভি আনন্দ বোস। জয়নগরে মঞ্চ থেকে বামনগাছের তৃণমূল নেতা খুনে এবারে মুখ্যমন্ত্রী সরব হলেন, কিন্তু দলুয়াখাকি গ্রামে বাম কর্মী সমর্থকদের ওপরে যে হামলার ঘটনা তা নিয়ে একটা শব্দ খরচ করেননি মুখ্যমন্ত্রী। স্বভাবতই হতাশ দলুয়াখাকির ক্ষতিগ্রস্তরা। 13ই নভেম্বর সকালে বাড়ির কাছে আততায়ীদের গুলিতে খুন হয়েছিলেন জয়নগরের বামনগাছির তৃণমূল অঞ্চল সভাপতি সৈফুদ্দিন লস্কর। এই ঘটনার জেরে পাশের গ্রাম দলুয়াখাকিতে একের পর এক বাম কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর, লুটপাট, আগুন ধরিয়ে দেওয়া হয়। খুনের ঘটনায় সিপিএম কর্মী সহ বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে। যদিও মূল অভিযুক্ত এখনো ফেরার। সেই দলুয়াখাকি থেকে মাত্র 7 কিলোমিটার দূরে জয়নগর 1 নম্বর বিডিও অফিস সংলগ্ন স্কুল মাঠে সরকারি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। দলের নেতা খুনে সোচ্চার হন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য জায়গা থেকে গুন্ডামদারি করে খুন খারাপি করবে, এটা হবে না। কিন্তু দলুয়াখাকিতে বাম কর্মীদের ওপর হামলার প্রসঙ্গে নীরব থাকেন মুখ্যমন্ত্রী। তাতেই হতাশ দলুয়াখাকির ক্ষতিগ্রস্তরা। এখানে একই রকম ঘটনা ঘটেছে, এমন কিও বলেছেন যে গোয়ালঘর পুড়িয়েছে, সেগুলোকে নিজে চোখে একবার দেখে যাওয়া উচিত ছিল মুখ্যমন্ত্রী। বীরভূমের বকটুই কাণ্ডের পর ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। তাহলে দলুয়াখাকি কেন ব্রাত্য হয়ে গেল? প্রশ্ন ক্ষতিগ্রস্তদের। অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। ব্যারাকপুরও জমি খোঁজার চেষ্টা তৃণমূল বিজেপির। ফুল বদলে ফের কি ব্যারাকপুরে? মুখোমুখি এবারে লড়াইয়ে অর্জুন সিং, দীনেশ ত্রিবেদী। ফের ব্যারাকপুরে দীনেশ ত্রিবেদীর সক্রিয়তা বাড়ানোতে এই জল্পনা বাড়তে শুরু করেছে। সব জায়গায় এত রেসপেক্ট আমি পেয়েছি, সব বাড়ির লোকেরা ভাবে আমি ওদের বাড়ির লোক, আমিও তাই ভাবি। উনি যখনই ভোট হন তখনই আসেন, ওই যার কথা বলেন। ব্যারাকপুরে অর্জুন দীনেশ ডুয়েল। ভোটের আগে ব্যারাকপুরে আচমকা দীনেশ ত্রিবেদীর আগমন ঘিরে সেই জল্পনা তীব্র হলো। বিজেপির থেকে কি তাহলে প্রার্থী হচ্ছেন এবার লোকসভা ভোটে দীনেশ ত্রিবেদী, আর তার সাথে কি লড়াই হবে সাংসদ অর্জুন সিং এর? দেখো, ডেমোক্রেসিতে আপনি যা ভাববেন ওইটাই ঠিক। অনেকটা সুবিধা হবে, যেহেতু উনি প্রত্যেক 5 বছর পরেই আসেন, এই জন্য সুবিধা হবে। ব্যারাকপুরে কে প্রার্থী হবেন তা কোনো দলই ঠিক করেনি। এই প্রেক্ষাপটে দীনেশের আগমন, অর্জুনের কটাক্ষ জানিয়ে চড়ছে রাজনীতির পারদ। তৃণমূলে যোগদানের পর থেকে ব্যারাকপুর মহকুমা শাসক নেতাদের একটা অংশের সঙ্গে কার্যত বনিবনা হচ্ছে না অর্জুন সিং এর। অর্জুনের দিকে ক্রমাগত তীর ছুঁড়েই চলেছেন জগদ্দলের তৃণমূলের বিধায়ক সোমনাথ শ্যাম। কোন্দল সামাল দিতে কার্যত ব্যর্থ তৃণমূলের উচ্চ নেতৃত্ব। ভোটের আগেই কি তার ভোট শুরু হয়ে গেল? ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ দের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। চাঁচা ছোলা আক্রমণ, তীক্ষ্ণ প্রশ্ন। ফের শাসক দলকে বিঁধলেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। চোরেদের বাঁচাতেই কি লেঠেল বাহিনী তৈরি করছে শাসক দল? প্রশ্ন তুলেছেন মীনাক্ষী। রবিবার ভরা ব্রিগেডে সিস্টেম বদলে ফিরে আসার ডাক দিয়েছিলেন। শেষ দেখে ছাড়বেন হুঙ্কার দিয়েছিলেন DYFI এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। মঙ্গলবার সাংবাদিকদের করা প্রশ্নে ফের শাসক দলকে কটাক্ষ বাম নেত্রীর। চোরেদের পাহারাদার তৈরি করা হচ্ছে, তৃণমূলকে বিধে প্রশ্ন মীনাক্ষীর। পুলিশ তৎপর চোর, খুনি, ডাকাতদেরকে না ধরাতে। পুলিশ তৎপর সাধারণ মানুষ যদি মার খায়, সাধারণ মানুষের টাকা পয়সা চাল চাকরি বিক্রি হয়ে গেলে
সেই মানুষ যদি লড়াই করে তাকে পেটানোর জন্য পুলিশ তৎপর। তৃণমূলের নেতা যদি চুরি করে, তৃণমূলের নেতা যদি দৌরাত্মি করে, তৃণমূলের নেতা যদি জুলুমবাজি করে, তখন পুলিশের খুব খুশি হয়, সেখানে পুলিশ তৎপর হয় না। ব্রিগেড ময়দানে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বর্ষিয়ান বাম কর্মী কার্তিক জানার। মৃতের বাড়ি পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। মঙ্গলবার কার্তিকের বাড়িতে যান মীনাক্ষী। পরিবারের পাশে থাকার বার্তা মীনাক্ষী সহ দলের নেতা কর্মীদের। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। অনির্দিষ্টকালের জন্য ধর্নাতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপকেরা স্যাক্ট বা স্টেট এডেড কলেজ টিচার্সের আওতাতে নিতে গড়িমসির অভিযোগ অতিথি অধ্যাপকদের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনার সমাধান সূত্র না মেলাতে গতকাল সন্ধ্যা থেকে উপাচার্যের ঘরের সামনে ধর্না এবং বিক্ষোভ কর্মসূচি। অতিথি অধ্যাপকদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দেশিকা জারির পরেও তাদের চাকরি স্যাক্টের অধীনে হয়নি। চাকরির সব সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছেন, অথচ বিশ্ববিদ্যালয়ের আংশিক সময়ের অধ্যাপক এবং চুক্তিভিত্তিক শিক্ষকেরা সমস্ত সুবিধা পাচ্ছেন। আমরা খুব আর্থিক ক্রাইসিসের মধ্যে আছি, কেননা এখানে একজন নন টিচিং স্টাফের থেকেও আমরা বেতন অনেক কম পাই। শুধুমাত্র ইউনিভার্সিটির আধিকারিকদের চরম ব্যর্থতার জন্য আজকে আমাদের এই পরিণতি। আজকে এখানে আমার যারা ভাই বোন দাদা দিদি যারা কলিগ বসে আছে, প্রত্যেকের বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে আছে, তারা তাদের ছোট ছোট ছেলে মেয়েদের রেখে এখানে বসে আছে। আধিকারিকদের কোনো হুঁশ নেই। পূর্বেও একই রকম তারা আমাদের সাথে ব্যবহার করেছে। আজকে 3 বছর দিনের পর দিন শুধু বলছে ফান্ড নেই, ফান্ড নেই। ইউনিভার্সিটির প্রত্যেকটি ক্ষেত্রে যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করা যায়, দীর্ঘ ফান্ডের হদিশ পাওয়া যাবে। ন্যায্য দাবি হওয়া সত্ত্বেও আমরা আমাদের প্রপার বা কোনো রকম সেরকম ফেসিলিটিটা পাচ্ছি না, যার জন্য আমাদেরকে বারবার এখানে বসতে হচ্ছে। আর এটা তো আমাদের কাছে খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। যেটা মুখ্যমন্ত্রী অলরেডি অর্ডার করে দিয়েছে যে গেস্টদের সেক্টর বেনিফিট দিতে হবে, শুধুমাত্র রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কেন আমাদেরকে সেই বেনিফিট থেকে বঞ্চিত করে রেখেছে। পুকুর দখলের মতোই দিনে দুপুরে জমি দখল করে ক্লাব গজিয়ে ওঠার অভিযোগ উঠল বিধাননগরের নয়াপট্টিতে। আদালতের নির্দেশে সেই ক্লাব ভাঙতে গিয়ে তুলকালাম কাণ্ড। বিধাননগর পুরসভার 28 নম্বর ওয়ার্ডের নয়াপট্টিতে এই ক্লাব ঘিরেই যত কাণ্ড। অভিযোগ, এক ব্যক্তির জমি দখল করে এই ক্লাব গজিয়ে উঠেছে। এ নিয়ে আইনি লড়াই চলে দীর্ঘদিন। এরপর কলকাতা হাইকোর্ট ক্লাবটি ভেঙে ফেলার নির্দেশ দেয়। সেই মতো পুলিশ, পুর কর্তৃপক্ষ, ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ক্লাবটি ভাঙার উদ্যোগ নেয়। খবর ছড়িয়ে পড়তেই নিমেষের মধ্যে ক্লাবের সামনে জড়ো হন এলাকার মানুষ। ক্লাব ভাঙতে বাধা দেন তারা। ক্লাবের রাস্তা আটকে শুরু হয় বিক্ষোভ। সামিল হন মহিলারাও। আমরা ক্লাব ভাঙতে দেব না। 40 বছরের ক্লাব, আমরা দরকার হয় আত্মহতি দেবো, তো ক্লাবের গায়ে হাত দিতে। ঘটনাস্থলে আসেন বিধাননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘণ্টাখানেক ধরে চলে বিক্ষোভ। অবশেষে পিছু হটে পুলিশ প্রশাসন। বিক্ষোভের ভিডিওগ্রাফি করে পুলিশ। সূত্রের খবর, সেই ছবি দেখে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। নয়াপট্টি থেকে রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা। শিশু এবং প্রসূতিদের খাবারের জন্য বরাদ্দ টাকা সঠিক সময় পাচ্ছেন না অঙ্গনওয়াড়ির কর্মীরা। অনেক ক্ষেত্রেই শিশু এবং প্রসূতিদের বরাদ্দ থেকে কম খাবার দিতে তারা বাধ্য হচ্ছেন। টাকা না পেলে আগামী সপ্তাহে জেলা শাসকের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এবারে বালুরঘাটের ICDS কর্মীরা। জেলায় সব মিলিয়ে ৩,২০০-র বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। বালুরঘাট শহরে রয়েছে 291টি। বালুরঘাট ব্লকে ICDS কেন্দ্রের সংখ্যা 444। এখান থেকে শিশু ও প্রসূতিদের পুষ্টিযুক্ত সুষম খাবার দেওয়া হয়। অভিযোগ, গত ৩-৪ মাস থেকে খাবারের টাকা নিয়মিত পাচ্ছেন না অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা। জ্বালানি হিসেবে যে টাকা দেওয়া হয় তাও প্রয়োজনের তুলনায় অনেক কম। এ নিয়ে জেলা প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ জানান ICDS কর্মীরা। খাবার ঠিকঠাকভাবে দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ বিল পাচ্ছে না, জ্বালানি বিল পাচ্ছে না, ডিমের সঠিক বিল পাচ্ছে না, সবজি বিল পাচ্ছে না। টিম আসেনি, খাবার দিতে পারবো না, এখন কবে দিবে সেটা জানি না। অনেক বছর ধরে যেটা একটা সিস্টেম চলছিল সেটা চেঞ্জ হয়ে গেছে, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এই বিষয়টা আমরা সিরিয়াসলি দেখছি। অবিলম্বে সমস্যা না মিটলে মা ও শিশুদের পুষ্টিতে বড়সড় ফাঁক তৈরি হবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মিড ডে মিল নিয়ে রাঁধুনিদের ক্ষোভ। সবজির থলে উল্টে দিয়ে বিক্ষোভ দেখালেন তারা। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের এই ঘটনা। রাঁধুনিদের অভিযোগ, বাজারের নামে রোজ নিম্নমানের সবজি, চাল, ডাল দেওয়া হচ্ছে তাদেরকে। রাঁধুনিদের অভিযোগ, বাজারের নামে রোজ নিম্নমানের সবজি, চাল, ডাল দেওয়া হচ্ছে তাদের।
দেওয়া হচ্ছে বরাদ্দের থেকে কম পরিমাণে। ডিম, মাছ, মাংস রান্নাও দীর্ঘদিন বন্ধ। স্কুলে পড়ুয়ার সংখ্যা 1200। খারাপ খাবার নিয়ে পড়ুয়া থেকে অভিভাবক সবার কাছে অভিযোগ শুনতে হয় রাঁধুনিদের, কিন্তু তাদের অভিযোগ নাকি স্কুল কর্তৃপক্ষ কানেই তোলে না। অভিভাবক থেকে রাঁধুনি সবার প্রশ্ন, মিড ডে মিলের টাকা যাচ্ছে কোথায়? স্কুলে মিড ডে মিল নিয়ে ওঠা এই বিতর্কে লেগেছে রাজনীতির রং। বিরোধীরা তৃণমূলের দিকে আঙুল তুলছে, আর তৃণমূলের আঙুল স্কুল কর্তৃপক্ষের দিকে। আমি নিজে হেডমাস্টার মশাইয়ের সঙ্গে কথা বলবো, প্রয়োজন পড়লে আমরা নিজে তদারকি করব। ওখানে ওদেরই বোর্ড, ওদেরই মেম্বার, তৃণমূলের, ওরাই অভিযোগ করছে। দুর্নীতির গন্ধ বেশ টের পাওয়া যাচ্ছে। এখন প্রশ্ন, এই দুর্নীতির রাঁধুনি কে? মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। রাতের অন্ধকারে পুকুর চুরি, নিউ টাউনের বালিগড়িতে শোরগোল নিয়ে। কাঠগড়াতে হোসেন মোল্লা নামে এক ব্যক্তি, তার বিরুদ্ধে আগেও বেআইনি বহুতল গড়ার নাম উঠেছিল। দেখুন। রাতের অন্ধকারে বড় বড় গাড়ি করে মাটি এনে ফেলা হচ্ছে পুকুরে, ভরাট হয়ে যাচ্ছে জলাশয়। নিউ টাউন লাগোয়া পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের বালিগড়িতে ঘটছে এমনই ঘটনা। কাঠগড়ায় হোসেন মোল্লা ও তার শাগরেদরা, যদিও তাদের যুক্তি, মাটিটা তখন তোলা হয়েছিল, এখন মসজিদের যেহেতু মসজিদের হয়ে গেছে, মসজিদের প্রয়োজন, এই জন্য আমরা মাটি ভরাট করছি এবং ভবিষ্যতে আমাদের একটা মাদ্রাসা করার পরিকল্পনা আছে। এখানেই শেষ নয়, অভিযোগ আরও আছে। জানা যাচ্ছে বাগজোলা খালের উপর একাংশ ভরাট করা হচ্ছে, সেখানে বিল্ডিংও তৈরি হয়ে গেছে। সেখানেও অভিযোগের তীর মোল্লা ও তার শাগরেদদের দিকে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, জানালেন স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান। দুদিন আশ্রয় দিচ্ছি, দুদিনের মধ্যে ওই যতটা মাটি ফেলেছে, ওই মাটি ফেলেছে, ওই মাটি তুলে দেবো। ব্যবস্থা নেবেন? অবশ্যই, অবশ্যই ব্যবস্থা নেব। পুকুর ভরাট হবে না। পাশাপাশি বাগজোলা খাল চুরি করে যে বিল্ডিং করা হয়েছে, তার জন্য হোসেন মোল্লাকে নোটিশ দেওয়া হবে, জানিয়েছেন পঞ্চায়েত উপপ্রধান। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তিস্তা পারে সেনাবাহিনীর হারানো অস্ত্রের খোঁজাখুঁজি। পুজোর আগে আমরা দেখেছিলাম মেঘভাঙা বৃষ্টি একেবারে ভাসিয়ে দিয়েছিল গোটা এলাকা। সেই জলে ভেসে যায় সেনার প্রচুর অস্ত্র, গোলা বারুদ। সেনার নিখোঁজ অস্ত্রের সন্ধানে তিস্তার কালীঝোড়া বাঁধে এবারে খোলা হয়েছে লক গেট। জলপাইগুড়িতে তিস্তার জলস্তর বেড়ে যায়, জল নামতেই পুলিশকে নিয়ে অস্ত্র খুঁজতে নেমে পড়ে সেনা। রুখা তিস্তা, আচমকাই প্রায় টইটম্বু। তিস্তার জলস্তর বাড়ার চিন্তা বাড়ছিল নদীপাড়ের বাসিন্দাদের। পুজোর আগে গত 4 অক্টোবর সিকিম পাহাড়ে মেঘভাঙা বৃষ্টিতে ভয়ঙ্কর বন্যা হয় তিস্তায়। জলের তোড়ে সিকিমে ভেসে যায় সেনাবাহিনীর একটি ক্যাম্প, ভেসে যান বেশ কয়েকজন জওয়ানও। পাশাপাশি জলের তোড়ে তিস্তা ভাসিয়ে নিয়ে আসে সেনাবাহিনীর প্রচুর মর্টার, শেল, গোলা বারুদ সহ আরও অনেক গুরুত্বপূর্ণ সামগ্রী। কিন্তু যে পরিমাণ গোলা বারুদ খোয়া যায়, তার সবটা পাওয়া যায়নি। উদ্ধারে সেনাবাহিনীর তরফে জারি ছিল তল্লাশি। সূত্রের খবর, সেনার নিখোঁজ অস্ত্রের খোঁজেই সোমবার বিকেলে খোলা হয় লক গেট। তিস্তায় জল ছাড়তেই তৎপর হয়ে ওঠে সেনাবাহিনী। জল কমতেই পুলিশকে সঙ্গে নিয়ে হারিয়ে যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা চলে। জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয় তল্লাশি। সুখা তিস্তা থেকে কি সেনার হারিয়ে যাওয়া অস্ত্রের খোঁজ মিলল, তা অবশ্য অজানা। জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা।